নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই স্মৃতির খোঁজে। এই অনুষ্ঠানটা আমাদের ভীষণ ভালো লাগার একটি অনুষ্ঠান। আমার মনে হয় আমরা যে তিনজন এই অনুষ্ঠানটি করি, আমাদের তিনজনের তো বটেই, আপনারা যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, একটা অনবদ্য অংশ হয়ে গেছেন, অভিন্ন অংশ হয়ে গেছেন, তাদের কাছেও এই অনুষ্ঠানটা একটা অন্য মাত্রার অনুষ্ঠান। আমি জানি আপনারা অপেক্ষায় থাকেন সোম, মঙ্গল, বুধ, শুক্র এবং শনিবার যে কখন বিকেল 4টে বাজবে আর কেউ না কেউ আসবে স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে। তো আজকে যেহেতু গতকাল ফাদার্স ডে গেছে, যদিও আমি যতদিন আমার বাবা বেঁচে ছিলেন আমি তখন বলতাম যে এই দিনগুলোর সত্যি কোনো জায়গা নেই, কারণ প্রত্যেকটা দিন বাবা মাকে দেখতে হবে, প্রত্যেকটা দিন বাবা মার কথা ভাবতে হবে, আমরা তাই ভাবিও। এবং এটা আমি আমার বাবা মাকে, আমার বাবা কাকাদের দেখেছি যে আমার ঠাকুমা দাদুকে তারা যেভাবে রেখেছিলেন, তো আমিও চেষ্টা করি, কারণ ওই সংস্কৃতিটাই আমি নিয়ে বড় হয়েছি, ওই কালচারটা আমার মধ্যে রয়েছে যে বাবা মা ঈশ্বর। আমার বাবাকে, আমার কাকাকে দেখেছি, মেজো কাকা, সেজো কাকা, ছোটো কাকা, তারা কেউ নেই এখন, কি অদ্ভুত। তো তারা যখনই কোনো কাজে যেতেন, সে সাধারণ হয়তো বাড়ি থেকে অফিস যাচ্ছেন কিংবা কোনো ট্যুরে যাচ্ছেন, কারণ বাবাকে খুব ট্যুর করতে হতো, ট্যুরে যাচ্ছেন আর ঠাকুমা দাদুকে প্রণাম করে, যদি দাদু অফিস থাকুন ঠাকুমাকে প্রণাম করে যাওয়া। এবং অদ্ভুতভাবে ঠাকুমা যখনই কোনো ছেলে পুলে কেউ বেরোচ্ছে, ঠাম্মাকে বলছে মা আসছি, ঠাম্মা বলতো দুগ্গা দুগ্গা। অদ্ভুতভাবে ওটা আমার অ্যাডপ্ট হয়ে গেছে, আমারও কেউ কোথাও গেলে আমি বলি দুগ্গা দুগ্গা এরকম। তো যেহেতু কালকে ফাদার্স ডে গেছে, এবার বাবা 2024 সালে আমি বাবাকে হারাই সেপ্টেম্বর মাসে 21 তারিখ। তো তারপর থেকে না এই দিনটা যখনই আসে, দু বছর 25 এবং 26, অদ্ভুত একটা শূন্যতা। তো যেহেতু কালকে ফাদার্স ডে গেছে, আর আমার মতো অনেকেই এরকম অভাগা আছেন যারা বাবাকে হারিয়ে ফেলেছেন, কেউ হয়তো সদ্য হারিয়েছেন, কেউ হয়তো অনেক বছর আগে হারিয়েছেন, কেউ হয়তো আমার মতো 2 বছর বা 3 বছর আগে হারিয়েছেন। তো তাদের জন্য বলতে পারেন একটা অনুষ্ঠান যে বাবাকে দেওয়া আপনার সেরা গিফট, বাবার তরফ থেকে পাওয়া আপনার সেরা গিফট। আমি জানি এক্ষুনি অনেকেই বলবেন যে বাবাকে আর কি দিতে পেরেছি, বাবা আমাকে যা দিয়েছেন তা তো সব থেকে সেরা। স্বাভাবিক, তাই বাবা আমাদেরকে মানুষ করেছেন। আসল কথা, বাবা আমাদের যা দিয়েছেন সেটা কখনোই আমরা সেটাকে মানে তার থেকে এগোতে পারি না, ওটা এন্ডলেস আর কি। কিন্তু যখন বাবা থাকেন না, চলে যান, সেই যে একটা শূন্যতা, সেই যে একটা স্যাডনেস, এটা আনবিয়ারেবল, মানে এটাকে কোনোভাবেই বহন করা যায় না। আর বিশেষ করে আমরা যারা মানে পাপাস গার্ল আর কি, আমি তো পাপা কিপারই বলা যেতে পারে ছিলাম। বাবার কাছে সব থেকে প্রিয়, অনেকেই হয়তো এটাকে কিভাবে দেখবেন আমি জানি না, যে বাবা যখন সকালে অফিস যেতেন, আমার যদি স্কুল না থাকতো, সকালের জল খাবার হচ্ছে বাবার ওই রেখে যাওয়া মাছ, মানে বাবাকে হয়তো মাছ দেওয়া হয়েছে 2 পিস, বাবা 1 পিস খেতেন, 1 পিস রেখে যেতেন। যদি 1 পিস দেওয়া হতো, অর্ধেক খেতেন, অর্ধেক রেখে যেতেন। বাবার ওটা, বাবা যদি না রেখে যেত থালাতে ভাত এবং মাছের ঝোলের বাড়িতে মাছের ঝোল, আমি সকালে জলখাবার আমি যাই দেওয়া হতো না কেন আমার খেয়ে পেট ভরতো না, ওটাই আমার জলখাবার ছিল। যে বাবা খেয়ে অফিস চলে যাবে, বাবার থালাতে বসে বাবার রেখে যাওয়া ভাত আর মাছের ঝোলটা আমাকে খেতে হবে। তো আমি এরকমই ছিলাম। বাবা অদ্ভুতভাবে যখনই বাজার যেতেন, আমার স্কুল যেদিনকে থাকতো না, আমার সোম থেকে শুক্র স্কুল থাকতো, শনি রবি ছুটি থাকতো, তো একদম কচুরি তার সঙ্গে জিলিপি ওটা আনতেই হতো। তো এগুলো তো মনে পড়ে এখন, আর এখন যখন এগুলো মনে পড়ে তখন আমার মনে হয় যে আরেকটু হয়তো ভালো রাখা যেত বাবাকে, যেটুকু ঝগড়া করেছি না করলেই পারতাম। তো যাই হোক, আজকে আপনাদের ফোন করতে বলবো, এই যে ফোন নাম্বার, ফোন করার নাম্বার 6292242341, 6292242342। এমন কোনো কিছু যেটা বাবা হাতে পেয়ে বা বাবা শুনে খুব বিহ্বল হয়ে গিয়েছিলেন, আপনার বাবা খুব আনন্দ পেয়েছিলেন, এরকম যদি কোনো স্মৃতি থাকে আজকে ভাগ করুন। আমি রয়েছি আপনার কথা শোনার জন্য। শুধু আমি নই, আমার সঙ্গে অনেক বন্ধু রয়েছেন যারা হয়তো ফোনে লাইন পান না বা চেষ্টা করেন না, তারাও শুনে আনন্দ পাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, হ্যালো, কে বলছেন? থেকে বলছি সন্ধ্যা মোদক।
আচ্ছা বলুন দিদি, কেমন আছেন? বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি তো হচ্ছে, আচ্ছা, কেমন সকাল আছেন? থেকে হচ্ছে। আর আপনি কেমন আছেন? আমি ভালো আছি, একদম। আমি সব সময় ভালো থাকি। আপনার সঙ্গে কথা হয়েছিল সেই ডিম নিয়ে, হ্যাঁ, বলছি ঝগড়া নিয়ে। ঝগড়া নিয়ে আপনার। আর আপনি বলুন কেমন, আমার যে আজকে বিষয়টা, বাবাকে দেওয়া আপনার গিফট, যেটা পেয়ে বাবা খুব আনন্দ পেয়েছেন, আর আপনার বাবার দেওয়া আপনাকে গিফট, বলুন। বাবাকে আমি একটা গিফট দিয়েছিলাম, বাবা ভীষণ ভীষণ আনন্দ হয়েছিল। বাবা বলেছিল আমি চওড়া পাড়ের ধুতি পরতে খুব পছন্দ করি। তো আমি একটা পাঞ্জাবি আর একটা চওড়া পাড়ের ধুতি দিয়েছিলাম, তার সঙ্গে একদম গেঞ্জি, আন্ডার প্যান্ট সব সেটিং করে দিয়েছিলাম। বাবা সেটা পেয়ে খুব খুশি হয়েছিল, তার সঙ্গে মাকেও দিয়েছিলাম একসঙ্গে। আর বাবা আমাকে একটা শাল দিয়েছিল, হলুদ রঙের একটা শাল। আমিও খুশি হয়েছিলাম বাবার। বাবা আছেন? না, বাবা নেই, বাবা চলে গেছেন এই 10-12 বছর হবে। 10-12 বছর আগে হারিয়েছেন। বাবা খুব ভালোবাসতেন আমাদেরকে। বাবার মানে কথাগুলো মনে পড়লেই এখন খারাপ লাগে। বাবা খুব ভালো। আমাকে আমার একজন পরিচিত জন বলেছিলেন, আমি তো মানে বাবাকে ছেড়ে বাবা চলে যাওয়ার পর একটা অদ্ভুত শূন্যতা। তো আমাকে একজন খুব পরিচিত জন বলেছিলেন, এই শোক থাকে না, একটা সময় আসবে যখন বাবার কণ্ঠস্বর, বাবার হাত পায়ের আঙুল তুমি ভুলে যাবে, তখন দেখবে তোমার চেষ্টা করলেও মনে পড়বে না। আমার তো সদ্য 3 বছর বাবাকে হারিয়েছি, মানে এই বছরের 21 তারিখ আসলে সেপ্টেম্বর আমি 3 বছর হবে। আমার মানে টোটো মনে আছে, বাবার পায়ের মানে বুড়ো আঙুলটা কেমন ছিল, হাতের কোড়ে আঙুলটা কেমন ছিল, টোটো মনে আছে, গলার শর্ত বটে। আপনার মনে আছে? 10 বছর তো হারিয়েছেন। হ্যাঁ, মা বাবা সবসময় খুব সম্মান করতেন। আমি তা বলছি না, বাবার এই যে বাবা তো চলে গেছেন 10 বছর, আপনার মনে আছে না বাবার হাত পা কেমন ছিল, বাবার কণ্ঠস্বর কেমন ছিল, কানে বাজে? হ্যাঁ, মনে আছে তো। আমার বাবা একটু বেটে টাইপের ছিলেন। আমার বাবার হাত পা, গোল গাল চেহারা, হাত পাও খুব সুন্দর। আমার বাবা আমাদের সব ভাই বোনদিকে খুব ভালোবাসতো। ভালো থাকুন। বাবা মা চলে যান ঠিকই, কিন্তু রয়ে যান। মা আছেন আপনার? না, মাও নেই। ও, মাও চলে গেছেন ওই পুরীতে। মা পুরীতে চলে গেছেন। মা পুরীতে গেছে এই কোভিড-19 সময় মা চলে গেছেন। ভালো থাকুন। বাবা মা ছাড়া ভালো থাকার চেষ্টা করুন, থাকা যায় না তবু চেষ্টা করুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আচ্ছা, বাবাকে দেওয়া আমার সেরা গিফট, যেটা আমার মনে হয়েছে বাবা পেয়ে আনন্দ পেয়েছেন, এটা বাবার সাথে আমার একটা অন্য রকমের সম্পর্ক ছিল। মানে আমি বাবাকে বুঝতাম, বাবাও আমাকে বুঝতেন। মানে আমি যদি কোনো সমস্যায় পড়তাম, বাবা ঠিক বুঝে যেতেন। আমি জানি না এটা ঈশ্বর বাবাকে বলতেন যে তোমার মেয়ে কিন্তু ভালো নেই, কারণ আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায়। বাবা ফোন করে বলতো তুই ভালো আছিস, কি সমস্যা, বা চলে আসতেন। তো আমার বাবার কাছ থেকে পাওয়া সেরা গিফট আগে বলি। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তো ক্লাস 7, আমার 7-এই পড়ি তখন HMT বলে একটি কোম্পানি ছিল, ঘড়ির কোম্পানি, সম্ভবত দম দেওয়া ঘড়ি। আমার বাবা খুব শৌখিন মানুষ ছিলেন। আমার বাবার শৌখিনতাই খানিকটা আমি পেয়েছি। বাবার প্রচুর জুতো ছিল, মানে বাবা এক জুতো, আজকে যে জুতোটা পরছে কালকে সেই জুতোটা পরতেন না। বাবার শু, মানে ফিতে বাঁধা জুতো, চটি, মানে প্রচুর ছিল। তো বাবার ঘড়ি ছিল অজস্র, মানে চামড়ার ঘড়ি, এমনি ঘড়ি। তো আমি বাড়িতে ফিরে, স্কুল থেকে বাড়িতে ফিরে এই বাবার ঘড়ি যে কোনো একটা হাতে পরে আমি বসে পড়াশুনো করতাম। তা মা বলতো বাবার জিনিস নিয়েছিস যদি, আর বাবা শৌখিন ছিলেন, খুব যত্ন করে রাখতেন বাবার জিনিস। তো মা বলতেন হ্যাঁ বাবার এই ঘড়ি পরেছিস, যদি কিছু হয় বাবা কিন্তু আমাকে এসে চিৎকার করবে, তখন তো তোকে কিছু বলবে না, হ্যান ত্যান। তো বাবা আসার আগে আবার খুলে বাবার জায়গায় রেখে দিতাম। তো মা মনে হয় কোনো সময় বাবাকে গল্প করেছেন যে মেয়ে কিন্তু তোমার ঘড়ি পরে বসে পড়াশুনো করে।
তো হঠাৎ করে একদিন এরকম আমি ঘুম থেকে উঠেছি সকালে, বোন ছোট ছিল, বোন আর মা আর বাবা একসাথে শুতো, আমি আর আমার ভাই একসাথে শুতাম। হঠাৎ করে ঘুম থেকে উঠে আমাদের নিয়ম, এখনও সেই নিয়ম আমি পালন করি, ঘুম থেকে উঠে এক গ্লাস জল খাই আমরা। তো ওই টেবিলের উপরে, পড়ার টেবিল বিছনার পাশেই, সেখানে জলের গ্লাসের পাশে হঠাৎ দেখছি একটা ঘড়ির বাক্স। তো আমি ভাবছি বাবা আবার মনে হয় রাত্রে ঘড়ি টড়ি কিনে নিয়ে এসছে, রেখেছে। জানতামও না যেটা, তখন তো বুঝতাম না যেটা লেডিস ঘড়ি কী বৃত্তান্ত, কিন্তু বড় ডায়ালের ঘড়ি। তো আমি একটু বড় ডায়ালের ঘড়ি পরতেই পছন্দ করি, আপনারা এখনও দেখবেন লক্ষ্য করে আমি একটু বড় ডায়ালের ঘড়ি পরি। তো আমি মাকে, মা দেখি রান্না করছেন, বাবা বাজারে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন, বাবা বললেন তোমার ঘড়ি এখানে রেখেছো কেন? বাবা বললো ওটা আমার না, ওটা তোমার ঘড়ি, তুমি এটা পরে আজকে এবার থেকে পড়াশুনো করবে। তো ওটা আমার কাছে না একটা অদ্ভুত স্মৃতি, মানে ওটা আমার মনে থেকে যাবে সারা জীবন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কে বলছেন? আমি নিবেদিতা ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? হাজরা রোড, কলকাতা। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। আচ্ছা, আমি আমার খুব ছোট বয়সে, যখন আমার 1 বছর বয়স ছিল, তখন আমি আমার বাবাকে হারিয়েছি। আমার আসল বাবা ছিলেন দাদু, ঠাকুর দাদা, দাদু ভাই বলে রাখতাম। তো সেই দাদু ভাই আমার যন্ত্রে যন্ত্রে বেঁচে আছেন। আজ আমার 9 বছর বয়স। কিন্তু আপনার বয়স কত? আপনার বয়স কত দিদি? আমি শুনতে পাইনি, আপনার বয়স কত? আমি এইটাই বলতে চাই যে আমার তো বাবা ছিলেন না, কিন্তু বাবাকে আমি আমার দাদু ভাইয়ের মধ্যেই পেয়েছি। আজ কত বছর হয়ে গেল, 1971 সালে দাদু ভাই আমাকে ছেড়ে চলে গেছেন আমার বিয়ে দেওয়ার পর। আমার তখন 24-25 বছর বয়স। কিন্তু এখনো জানো, প্রতিটি সময় আমার সর্বস্ব সঙ্গে গেছে। সবচেয়ে বেশি কিছু অসুখ করলে, কিছু হলে সঙ্গে সঙ্গে মনে হয় দাদু ভাই বলছেন কেমন আছো দিদি ভাই, সেরে গেছে কি, সেরে গেছে কি। এই সব যে ছোট ছোট জিনিসগুলো কিছুতেই ভোলা যায় না। আর 2 বছর হলে আমার মা চলে গেছেন, তাই এখন কেউই নেই। কিন্তু এই যে আপনারা এই স্মৃতির খোঁজে এটা করেছে, এটা দেখতে এত ভালো লাগে। প্রতিদিন হয়ে বসে থাকি, কখন বলতে পারবো কিছু বা কিছু শুনতে পারবো, অবশ্যই তো তুলে যাবেন। তো সেটা আমি আবার নিজের কথা এইভাবে বললাম, বাবার জায়গায় আমার দাদু ভাই নিশ্চয়ই বললো না যে আঙুল হাত সব। আমারও দাদু ভাই কথা ছিল, তার আশেপাশের মতো খুব বড় মোটা গোপ ছিল। সবকিছু দেখে আমার সেগুলো এখনো যেন সত্যি ঘন্টা। আর তাকে যা সবচেয়ে বড় গিফট কি, আমার বিয়ের পর দিল্লিতে চলে গেছিলাম। দিল্লি থেকে উনি গেছিলেন আমার কাছে, ওখান থেকে আমি ওকে একটা খুব ভালো জুতো কিনে দিয়েছিলাম আর গরম সোয়েটার কিনে দিয়েছিলাম। সেটা ওনার 24 ঘন্টার সঙ্গে ছিল। সবসময় বলতেন আমার দিদি ভাই আমায় কিনে দিয়েছে, দিদি ভাই আমায় কিনে দিয়েছে। এইটুকুই, আর কি বলবো। সবাই ভালো থেকো। একদম, খুব ভালো থাকুন। এই স্মৃতিগুলোই আমাদেরকে ভালো রাখে। যখন প্রিয় মানুষ থাকেন না, তখন এই স্মৃতিগুলো আমাদেরকে ভালো রাখে। তো জানি না আমি কেনই বা এই বিষয়টা আজকে ভাবছিলাম যে কী নিয়ে কথা বলি। তো কারণ আমি নিজে খুব আবেগপ্রবণ হয়ে যাই। তো যেটা বলছিলাম যে এটা বাবার দেওয়া আমাকে গিফট, যেটা আমার সারা জীবনের সঙ্গী। মানে ওই স্মৃতিটা একটা অদ্ভুত ভালো লাগে। এবং সব থেকে বড় কথা, আমি তো মানে তখন ক্লাস 7, আর আমি বরাবরই লম্বা, বরাবরই একটু হেলদি, কিন্তু আমি দিক শূন্য, সব কিছু দিক টিক ভুলে গিয়ে বাবার কোলে ঝাঁপিয়ে উঠে গেছিলাম, গিয়ে বাবাকে জড়িয়ে ধরে আদর করেছিলাম ওই গিফটটার জন্য। তো আমার ভাই হাঁ করে তাকিয়ে বললো আমাকে দিলে না। ভাই আর আমার 1.5 বছরের ছোটো, বড় ভাই তখন 6-এ পড়ে। বাবা বললো তুমি তোমার সময় হোক তখন তোমাকে দেবো। ভাইকে ক্লাস 11-এ বাবা ঘড়ি দিয়েছিল, আমাকে ক্লাস 7-এ দিয়েছিল। তো এই একটা তো গিফট। আর বাবাকে দেওয়া আমার গিফট, আমি জানি না বাবা কোনটাতে খুব আনন্দ পেয়েছিল, কিন্তু আমার মনে হয় আমার হাজব্যান্ড একটা পাঞ্জাবি পরেছিল আবরণ থেকে। আমি ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম কোনো একবার অ্যানিভার্সারিতে। তো সেই পাঞ্জাবিটা আমাদের ওই ঘরের দরজা, আমাদের সব দরজার পিছনে জামা রাখার জায়গা, যেখানে সেখানে রাখবে না, ওই দরজাটা খোলা থাকে, দরজাটা ঘরের সাথে ডোর স্টপ দিয়ে, ওই স্টপ কক দিয়ে লাগানো থাকে। তো ওর পিছন থেকে সব জামা কাপড়। তো বাবা এসে বাবার জামাটা ওখানে রাখার সময় বাবা দরজাটা খুলে আমি দেখছি বাবা ওই পাঞ্জাবিটায় হাত বোলালো। বাবা 2বার হাত বোলালো, আর একবার যখন জামাটা আবার ওখান থেকে নিচে আবার একবার হাত বোলালো। তো আমি কোনো কথা বলিনি। তারপরে বাবা তারপরে চলেও গেলেন।
তার মানে বাড়িতে চলে গেলেন। তারপরে আমি সেই মাসেই যখন বাড়িতে যাই মা বাবার সাথে দেখা করতে, মাসে একবার করে আমি যাই, এখনও চেষ্টা করি মার কাছে যাওয়ার। না যেতে পারলে আমি কারোর না কারোর হাত দিয়ে আমার আমি যাই আর কি। তো যখন গেছি আমি বাবাকে ওই পাঞ্জাবির প্যাকেটটা দিয়েছি। এবার বাবা বলছে এটা কী আনলি? মা বললো আবার জামা কাপড় দিলি বাবাকে, রাখার জায়গা নেই। তাই বললাম হ্যাঁ দিলাম, ইচ্ছা হলো তাই দিলাম। একদম সেম মানে যেটাতে বাবা দুবার হাত বুলিয়েছিলাম আমি সেম পাঞ্জাবিটাই বাবার জন্য কিনে নিয়ে গিয়েছিলাম। তো ওইটা দেখার পরে না বাবা যখন খুলে দেখেছে বাবার যে সেই মুখটা, ওটা আমি জীবনে মানে কোনোদিনই ভুলবো না। জানি না আমার ওটা মনে হলো যে ওটার কথাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং অদ্ভুতভাবে সেই পাঞ্জাবিটা পরেই বাবা বিয়েবাড়ি পর্যন্ত যেত, কটনের পাঞ্জাবি, সুতোর কাজ করা। এবং অদ্ভুতভাবে বাবার যখন শ্রাদ্ধের কাজ হলো ওই পাঞ্জাবি পরা ছবিটাই আমার বোনের বর বললো এটাই সবচেয়ে সুন্দর লাগছে বাবাকে, এটাতেই বাবার কাজ করি আমরা। ওই ছবিটাই বাবার বড় করে বাঁধানো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভ বিপ্রহ তনুশ্রী। হ্যাঁ দিদি বলুন। আমি গুজরাট থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। বলুন। আজকের ফোনটা তো আমাকে খুবই বিচলিত করে দিল। আর দেখছি তুমিও চোখ মুছছো, ফোনটা না করে পারলাম না। কাল তো ফাদার্স ডে গেছে, সেই জন্য আমার বাবা আজ থেকে 16 বছর হলো চলে গেছেন। 2010-এ 27শে জানুয়ারি বাবা চলে গেছেন। আমি তখন এখানে বড়দায়। কি করব, এখানেই আমাকে থাকতে হবে, আমি তো আর যেতে পারবো না ছুটে। তবে বাবার অনেক স্মৃতি। প্রথম স্মৃতি বলি, বাবাকে দেখতে ঠিক আমার মতন। বাবার মুখ আর আমার মুখ, বাবার গায়ের রং আরো বেশি ফর্সা, আমি অতটা ফর্সা নই, কিন্তু বাবার মতন দেখতে সবাই বলতো। যাই হোক, আর বাবার স্মৃতি বলতে তো অনেক কিছু। বাবা তো না, আমি আজকে সব স্মৃতির কথা বলছি না, বাবাকে দেওয়া আপনার গিফট যেটা পেয়ে বাবা খুব আনন্দ পেয়েছে বলে আপনার মনে হয়, আর আপনাকে দেওয়া বাবার গিফট। আমাকে তো দিয়েছিলেন বাবা, বাবা ছাড়া কে দেবেন। যাই হোক, আমার গিফট হচ্ছে বাবা তো বাবার সঙ্গে প্রত্যেকদিন আমরা গেলে পাঠিয়ে যেতাম। যাই হোক, আমি তখন কলেজ লাইফে মা কাকিমা জেঠিমাদের সঙ্গে তো অনেক সিনেমা দেখেছি ইভিনিং শোতে, কিন্তু বাবাকে নিয়ে আমার কোনোদিন যাওয়া হয়নি। তা বাবাকে বললাম বাবা, আমি বাপি বলতাম, আমরা সব ভাই বোনেরা বাপি বলতাম, আমি বাপি দুটো টিকিট কেটে নিয়ে আসবো, তুমি আর আমি যাব উত্তম কুমার সুচিত্রা সিং এর সিনেমা দেখতে। বাবা তো খুব আনন্দ, কারণ বাবাদের তো যাওয়া হতো না সংসারের চাপে, কাজের চাপে। তা আমার মনে হয় আমার কাছে সেইটাই বড় গিফট, কারণ বাবাকে নিয়ে বাবা আর আমি দুজনেই গিয়েছিলাম সেই পিকচারটা দেখতে। এত আনন্দ হয়েছিল কি বলবো তনুশ্রী, মনে বলতে পারি না। আজ মনে পড়লে সত্যি খুবই দুঃখ হয়। আমারও বাবা নেই, আমার ছেলেরও বাবা নেই, মানে আমার হাজব্যান্ড নেই। কালকে বলতে আছে আজকে তো ফাদার্স ডে, বলতে বলতে আমি কেটে ফেলেছি জানো। কি করবো বলো, এই স্মৃতি বাবা যে মায়ের স্মৃতি নিয়ে, মাও আমার নেই, মা অনেক আগে চলে গেছেন। বাবা মায়ের স্মৃতি নিয়ে এত দূরে আমি আছি তোমাদের সঙ্গে কথা বলে, তোমাদের এই অনুষ্ঠানে। কান্নাটাও না দরকার শ্যামাশ্রীদি, কান্নাটাও দরকার। এই যে আপনি কাঁদছেন, এই কান্নাটাও দরকার, হালকা হওয়া যায়। সঙ্গে থাকুন দিদি, ধন্যবাদ ফোন করার জন্য। দেখি আরও অনেক বন্ধুরা হয়তো যে কথা বলতে ইচ্ছে করছে, বিষয়টাই এরকম, তো আপনারা ফোন করুন। আপনি বলেন না বাবার মতো দেখতে আপনাকে, আমাকেও দেখতে আমার বাবার মতো, মানে আমি এটা, এবং এটা আমার কাছে আমি খুব প্রাউড ফিল করি যে আমাকে দেখতে আমার বাবার মতো, আমার রাগ আমার বাবার মতো, আমার নেচার আমার বাবার মতো, আমার হাত পা আমার বাবার মতো, এটাতে আমি খুব প্রাউড ফিল করি। কিন্তু আমার বাবা খুব ছিপছিপে মানুষ ছিলেন, মানে মারা যাওয়ার দিন পর্যন্ত বাবার এক ফোঁটা ভুঁড়ি ছিল না। আমি একটু হেলদি। নমস্কার, কে রয়েছেন? আমি রয়েছি মাধবী জানা, মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন দিদি। আপনি ভালো আছেন তো? ভালো আছি। হ্যাঁ, আমি এখন এই সামনেই তো পরশুদিন জামাই ষষ্ঠী গেল, তো বাপের বাড়িতেই আছি, বাপের বাড়ি থেকেই ফোন করছি। বাহ, বাবা মা সবাই আছেন তো? হ্যাঁ, বাবা মা সবাই এখন আছে।
বাহ, তো আমরা তাহলে তো জামাই আপনি খুব ষষ্ঠীতে সব আনন্দ করছেন বাবা মার সঙ্গে। হ্যাঁ, খুব আনন্দ করছি বাবা মার সাথে। আর জামাই ষষ্ঠীতে বাবা অনেক মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, জামাইদের আদর আপ্যায়নও করেছে। আর সব সময় জামাইদের আমাদের বাবা নাতি নাতনিদের খোঁজ নেয়, এসেই আগে সব নাতনিরা খেয়েছে তো ও খেয়েছে সে খেয়েছে, এই যে বাবা এইভাবে আমাদের খোঁজ নেয়, মা খোঁজ নেয়, মানে খুবই এখন আমাদের এখন বাবা মাকে নিয়ে খুবই আনন্দের দিন আচ্ছা, কাটছে। তাহলে এবার বলুন বাবাকে দেওয়া আপনার কোনো গিফট যেটা পেয়ে বাবা খুব আনন্দ পেয়েছিলেন, আর আপনাকে দেওয়া বাবার গিফট যেটা আপনি পেয়ে খুব আনন্দ পেয়েছিলেন। হ্যাঁ, বাবার হাত ঘড়িটা খারাপ হয়ে গেছিল, তো আমি বাবাকে এই জামাই ষষ্ঠীতে একটা হাত ঘড়ি গিফট করেছি, সেটা বাবা পেয়ে খুব আনন্দ পেয়েছে। আর আপনি কি পেয়ে এরকম আনন্দ পেয়েছিলেন ছোটবেলা থেকে আজ আমি তো পর্যন্ত? প্রত্যেক বছর তো বাবা জামাই ষষ্ঠীতে আমাদেরকে শাড়ি দেয়, পুজোতে দেয়, তারপরে জামাইদের জন্য প্যান্ট জামা, তারপরে নাতি মেয়েদেরকে তো সব দিচ্ছে, মানে বাবা মায়ের এখন বিশাল বড় পরিবার এখন। তা আমরা তো সবসময় পাচ্ছি গিফট বাবা মায়ের কাছ থেকে, আর আমরাও যে বাবাকে যে গিফট দিচ্ছি, কখনো জামা কিনে দিচ্ছি, বাবা খুবই আনন্দ পাচ্ছে। নিজে হাজার ইনকাম করে সবাইকে দিলেও কিন্তু নিজের জন্য কিছু কিনে না, কিন্তু আমরা যেটা দিই অদ্ভুত ভাবে সকলকে খুব আনন্দ পায়। বাবারা কিন্তু নিজের জন্য সত্যি খুব একটা কিছু কেনেন না, যদিও আমার বাবা সবার জন্য কিনতেন, নিজের জন্যও কিনতেন। তো ভালো থাকুন দিদি। আবার দেখি আরেকজন যদি কোনো বন্ধুর সাথে আমি কথা বলতে পারি, আজকে আমার ইচ্ছে করছে অনেক বন্ধুর সাথে কথা বলতে, তাই সবার স্মৃতিটুকুই একটু একটু করে নিচ্ছি, নিয়ে কথা বলতে চাইছি সবার সাথে। অনেক মানুষের হয়তো অনেক কিছু বলার রয়েছে বাবা মাকে কেন্দ্র করে, কারণ দেখবেন আমাদের যাদের বাবা নেই, আর কোনোদিন তো ওই ফোনটা আসবে না, ফোন করুন আপনারা 6292242341, 6292242342, এই নাম্বারটি আপনাদের জন্য। আপনারা ফোন করুন, আপনাদের স্মৃতি ভাগ করে নিন আমাদের সঙ্গে। তো আমার জীবনের বাবার দেওয়া সেরা গিফট বলতে ওই ঘড়িটার কথা আমি মানে ভুলবো না। এবং আমার বিয়ে হয়ে কলেজে পড়া, তখনও তো এইরকম ব্যাটারি দেওয়া ঘড়ি আসেনি। আমি কলেজে যখন পড়ি তখন ব্যাটারি দেওয়া ঘড়ি এসে গেছে, স্কুলের শেষের দিকে এসে গেছে, কিন্তু আমি ওই ঘড়িটা দীর্ঘদিন পড়েছি এবং দীর্ঘদিন। তারপরে তো ওই ঘড়িতে কী হতো বলতো, প্রতিদিন দম দিতে হতো। তো তারপরে আস্তে আস্তে আমার বাড়িঘর যখন হয়, শিফট করতে গিয়ে কোথায় মিসপ্লেস হয়ে গেছে, আমার রেখে দেওয়া উচিত ছিল, এখন আমি আফসোস করি যে কেন রাখিনি। তো আমার বাবা পয়লা বৈশাখের আগে কেনাকাটা করতেন, একদম সবাইকে সঙ্গে নিয়ে। পুজোর সময় কেনাকাটা করতেন সবাইকে সঙ্গে নিয়ে, আর জন্মদিনের কেনাকাটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, গুড আফটারনুন তনুশ্রীদি, আমি প্রীতি বলছিলাম। আরে বাবা প্রীতি, কতদিন পরে তোমার গলা শুনতে কি পেলাম। ভালো লাগছে দিদি, আপনাকে এত মিস করি না আর বলার নেই। খুব ভালো লাগছে দিদি, আপনার কথাগুলো শুনছি, এর আগেও শুনেছি। আপনার পিতৃভক্তি মাতৃভক্তি অটুট, এত না, ভালো এটা লাগে। সবারই থাকা উচিত, কারণ বাবা মা হচ্ছে ঈশ্বরের প্রতিরূপ। যদি আপনি এই কথাগুলো বলেন তখন না আমার মনে পড়ে যায়, বাবা আমাদেরকে এমন 7 ভাই বোনকে এত সুন্দর একটা আদর্শের সাথে যুক্ত করে দিয়ে গেছেন, যা পরম গীত। বাবা মা বুঝেছিলেন যে আমরা যখন থাকবো না, এরা একদমই অসহায় হবে না, যে আদর্শের সাথে যুক্ত করলাম। তোমার বাবা মা নেই? না, আমার বাবা মারা গেছেন 94-এ। তো বাবা যখন, আমার বাবার মৃত্যুটা কোনো রোগ টোগ কিছু ছিল না, এত প্যাথেটিক। বাবা দেওঘরে একসাথে স্নান করছিলেন আরেকজন ভদ্রলোকের সাথে, সেই ভদ্রলোকের সাবান নিচে পড়ে গেছিল, বাবা সেটাতে পা দিয়ে একদম মানে যে খিচুড়ি প্রসাদের মানে চৌবাচ্চাগুলো থাকে সেইটাতে মাথায় লেগে পুরো ব্রেন হ্যামারেজ হয়ে দেওঘরেই গত হন 94-এ পুজোর নবমীর দিন। সেই থেকে আমি দুর্গাপুজোয় কোনোদিনও পোশাকও কিনি না, বেরোয়ও না, ঠাকুরও দেখি না। অথচ বাবা মা আমাদের 7 ভাই বোনকে গান, নাচ, আবৃত্তি, গিটার সব রকম ভাবে সহযোগিতা করে বড় করেছেন। সব দাদাদের ইঞ্জিনিয়ারিং করেছেন, সব বাবা প্যাসেঞ্জার ড্রাইভার ছিলেন, ট্রেনের রেলে কাজ করতেন বাবা। 94-এ বাবাকে হারিয়েছি। মানে বাবার সেই ধরনের আদর ভালোবাসা মানে খুব একটা পাইনি, কিন্তু বাবা এমন ভাবে এত সুস্থ সংস্কৃতি ভাবে মানুষ করেছেন। বাবা একটা বই দিয়ে গেছেন শ্রী ঠাকুরের, বলেছে মামনি সব সময় এই বইটা
নিজে পড়বে এবং সবাইকে অনুগত করাবে পড়িয়ে। যেমন দিয়েছে কুমারীত্তি, তো আপনি বলছিলেন না কি সুন্দর বাবার প্রতি আপনার সবকিছু মিল বাবার মতো, তো এই ঠাকুরের এই কথাটা আমার খুব ভালো লাগে। কুমারী মেয়েদের পিতায় অনুরক্তি থাকা, তাহার সেবা ও সাহায্য করা, তাহার সহিত আলাপ ও আলোচনা করা উন্নতির প্রথম ও পুষ্ট সোপান। কি সুন্দর কথাটা, সত্যি তো মেয়েদের তো বাবার সাথে বেশি বন্ধুত্ব থাকা উচিত। এবং এটা সায়েন্স বলছে, এটা সায়েন্স বলে যে আমার পোটলা আছে, তো আমার ছেলের মেয়ে, আমার পোটলাকে সবাই দেখে, আমি তার ছবি টবি যখন দিই ফেসবুকে, সবাই বলে তোমার ছোটবেলা, আমার মাসি টাসিও বলে তোর ছোটবেলার মতো। আমি তো আর আমার ছোটবেলার কথা মনে করতে পারি না, তো পোটলাকে দেখতে ওর বাবার মতো, ওর বাবাকে দেখতে আমার মতো। তো আমি তখন একটু জানার চেষ্টা করলাম, তখন আমি জানলাম যে মেয়েরা বাবার জিনটা পায়, বাবার দিকটা মেয়েরা পায়, আর ছেলেরা পায় মায়ের দিকটা। তো ডেফিনেটলি আমি আমার বাবার দিকটাই পেয়েছি, এবং এটাতে আমি খুব প্রাউড ফিল করি। আমার বাবার হাইট 6 ফুট, এবং আমার বাবা 1 ফোঁটা কুঁজো ছিলেন না। মানে সাধারণত কী হয়, আমার বাবা 79 ইয়ার্সে মারা গেছেন, 78 প্লাসে মারা গেছেন। তো বাবা মানে মৃত্যুর সময়, যখন তার আগে 2 মাস বাবা খুব ভুগেছেন, পেসমেকার বসলো, প্রস্টেট অপারেশন হলো, তারপরে সেপসিস হয়ে গিয়েছিল। তো বাবা কিন্তু সোজা হয়ে হসপিটালে ঢুকেছেন, মানে সোজা, মানে এতটুকু ঝুঁকে যাননি আমার বাবা, স্ট্রেট হয়ে হাঁটতেন, গায়ে কোনো মেদ ছিল না। তো সেই বাবার ওই স্ট্রাকচারটা, বডি স্ট্রাকচারটা আমি পেয়েছি ডেফিনেটলি, বাবার মতো নাক পেয়েছি। আমার বাবা খুব স্পষ্ট কথা বলতেন, মানে বাবা ওই রেখে রেখে কে কী মনে করবে, বাবা বলবো না ওইসব ব্যাপার না, বাবা স্ট্রেট কথা বলতেন, স্ট্রেট বলে দিতে পারতেন, তোমার এটা ভাল লাগছে না, আমার এটা করো না, আমার পছন্দ না, এরকম বলতে পারতেন। তো সেটা আমিও বলতে পারি। যাই হোক, আজকে বাবাকে নিয়ে এপিসোড, যেহেতু কালকে ফাদার্স ডে গেছে, আমার মনে হলো যে কী বা করি, কী অনুষ্ঠান করি, ভয় টয় নিয়ে তো করতেই পারতাম। বৃষ্টি পড়ছে, একটা বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ে, কিন্তু আমার মনে হলো ফাদার্স ডেতে এটাই আপনাদের সঙ্গে আলোচনা করি, গল্প করি। কারণ বাবা মা, দেখুন পৃথিবীতে না মানে অনেক সম্পর্ক আমরা পাই, চলতে চলতে অনেক সম্পর্কের মধ্যে যাই, কিন্তু সন্তান হিসেবে মা বাবার সাথে যে সম্পর্ক, যে বন্ধন, এটা তো মানে এই প্রকৃতির নিজস্ব নিয়মের সৃষ্টি, এবং এর থেকে ভালো বন্ধন আর কিছু হতে পারে না। যতদিন না মা হয়েছি ততদিন আমি বুঝিনি যে মার সন্তানের প্রতি কী টানটা থাকে, তখন সত্যিই বুঝিনি। নিজের মা, আমার মা ব্যথা পেলে রেগে যেতেন, চিৎকার করতেন, এই বাইরে বেরোচ্ছিস, রাত হয়ে যাচ্ছে। মানে এখন ফিল করি, মানে যখন বাচ্চা হওয়ার পরে ফিল করেছি যে কেনই বা করতেন। তো অবশ্যই বাবা মাকে ভালো রাখুন। যে সন্তান বাবা মায়ের আশীর্বাদ পান, তার উন্নতি কেউ আটকাতে পারে না, ঈশ্বরও চেষ্টা করলে আটকাতে পারবেন না। তাই চেষ্টা করবেন বাবা মাকে ভালো রাখতে, তারা যেন দুহাত ভরে আশীর্বাদ করেন আপনাকে, তবেই আপনি ভালো থাকতে পারবেন। স্মৃতির খোঁজে অনুষ্ঠান আপনাদের এই জন্য প্রতি সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি, এই সপ্তাহের 5 দিন আমরা আসব। আর অবশ্যই আলোচনা থাকে, গল্প থাকে আপনাদের সঙ্গে। আর এই অনুষ্ঠানটা আপনারা পরবর্তীতে ইউটিউবেও দেখতে পাবেন। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে গেলে আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে ক্লিক করবেন, সার্চ অপশান আসবে, সিটিভিএন টাইপ করবেন, সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটি চলে আসবে। লোগোতে ক্লিক করে চ্যানেলের ভেতরের প্রোগ্রামগুলো দেখতে পাবেন। পরবর্তীতে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব বাটন যখন আপনি ক্লিক করবেন, তখন দেখবেন পাশে একটা ঘন্টা নড়ছে, এই ঘন্টাতে ক্লিক করে ওখানে অল অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই আমরা থেকে গেলাম আপনাদের সঙ্গে। তাহলে আজকের মতো স্মৃতির খোঁজে এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাবা মাকে ভালো রাখবেন। নমস্কার।